দর্শক, আমি জান্নাতুন নাইম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে। আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুর চা, এবং আজকে আমার সাথে সমসাময়িক বাংলাদেশ নিয়ে কথা বলতে অতিথি হিসাবে রয়েছেন প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, যিনি একাধারে অর্থনীতিবিদ এবং রাজনীতি বিশ্লেষক। প্রফেসর মাহবুবুল্লাহ, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ স্যার যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকে স্টুডিওতে আসলেন। কেমন আছেন? আছি, মোটামুটি ভালো আছি। স্যার, আলোচনাটা শুরু করতে যাচ্ছিলাম আপনার খুবই সাম্প্রতিক একটা লেখা দিয়ে, সেখান থেকে আমি কিছু লাইন কোট করে রেখেছিলাম। আপনি যুগান্তরে কলামটি লিখেছিলেন, স্বাধীন পুলিশ কমিশন আমারও দাবি, 15 আগস্টের লেখা। এবং সেখানে আপনি বলেছেন যে 15 বছরের অধিক কাল ধরে এদেশে চলছে শেখ হাসিনার এক নায়কত্ববাদী স্বৈরশাসন। এ শাসন ব্যবস্থা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে এর চেয়ে কেন্দ্রীভূত আর কোনো শাসন ব্যবস্থার দৃষ্টান্ত দেওয়া সম্ভব নয়। সব কিছু চলতো এবং ঘটতো ওই এক লৌহমানবীর অঙ্গুলিলে হেলনে। তো শেখ হাসিনার যেই দল, যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের দুইজন সিনিয়র নেতার সাহচর্যে আপনি ছিলেন, রাজনীতি করেছেন, একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং আরেকজন শেখ মুজিবুর রহমান। তো সেই আওয়ামী লীগ সম্পর্কে আপনার একটি মূল্যায়ন আমি পাচ্ছিলাম আপনার আরেকটি লেখায়, যেখানে লেখাটি শিরোনাম হচ্ছে আওয়ামী লীগের জন্ম বর্তমান প্রেক্ষাপট, এই বছরই লেখা জুনে। সেখানে আপনি প্রশ্ন তুলেছেন যে দলের জন্ম হলো গণতন্ত্রের জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, সেই দল ক্ষমতায় গিয়ে যখন গণতন্ত্রকে ভুলে যায়, তখন আমাদের দীর্ঘশ্বাস ফেলা আর হতাশা প্রকাশ করা ছাড়া আর কি করার থাকে। যে ব্যাপারটি আপনার কাছে জানতে চাচ্ছিলাম সেটি হলো যে আওয়ামী লীগের এই চরিত্রটা আসলে কিভাবে তৈরি হলো, নাকি আসলে 72 থেকে 75 সময় আওয়ামী লীগের এ ধরনের একটি চরিত্র প্রকাশিত হয়েছিল? দেখুন, চরিত্রগতভাবে আওয়ামী লীগ আজকে ফ্যাসিস্ট হয়েছে তা না। আচ্ছা, এর একটা দীর্ঘ ইতিহাস আছে। আমি অনেকগুলো দৃষ্টান্ত দিতে পারি, কিন্তু তার মধ্যে একটা দৃষ্টান্ত শুধু দেব। সেটা হচ্ছে, আপনারা জানেন যে 1957 সালে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেন। সেই রাজনৈতিক দলের নাম ছিল ন্যাশনাল আওয়ামী পার্টি। এবং এই রাজনৈতিক দল গঠন করার কারণ ছিল দুটো প্রশ্ন। একটা কারণ হচ্ছে আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রশ্ন, আরেকটা কারণ হচ্ছে স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অবলম্বন। 49 সালে যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, তখন থেকে কিন্তু এটা আওয়ামী লীগের বিঘোষিত নীতি এগুলো। এবং 54 সালে যুক্তফ্রন্টের যখন নির্বাচন হয়, তখনও কিন্তু এগুলো যুক্তফ্রন্টের 21 দফার অন্তর্ভুক্ত ছিল। আচ্ছা। কিন্তু 57 সালে এসে সরওয়ার্দী সাহেব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়ে গেলেন। তিনিও আওয়ামী লীগের নেতা ছিলেন, পাকিস্তান আওয়ামী লীগের নেতা ছিলেন। এবং তখন কাকমালি সম্মেলন হলো, কৃষ্টি সম্মেলন। এই কাকমালি সম্মেলনে এইসব রাজনৈতিক প্রশ্নগুলো উত্থাপিত হলো। স্বায়ত্তশাসনের প্রশ্ন উত্থাপিত হলো, আপনার স্বাধীন জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির প্রশ্ন উত্থাপিত হলো। এবং এইসব প্রশ্ন উত্থাপনের পর স্বাভাবিকভাবে আওয়ামী লীগের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন পাশ্চাত্যপন্থী। আপনারা শুনলে অবাক হবেন যে মিশরের সঙ্গে ইসরায়েল এবং ব্রিটেন এবং ফ্রান্স 1956 সালে যখন আপনার সুয়েজ খাল নিয়ে যুদ্ধ করে, সেই যুদ্ধের সময় তিনি কিন্তু মুসলিম রাষ্ট্র মিশরকে সমর্থন দেননি। অথচ সারা দেশব্যাপী বিক্ষোভ হয়েছে মিশরের পক্ষে এবং সুয়েজ খাল জাতীয়করণের পক্ষে। তো এইরকম ছিল তখন দেশের অবস্থা। তো এই পরিস্থিতিতে যখন সোহরাওয়ার্দী সাহেব একেবারে খুব শক্তভাবে দুটা কথা বললেন, একটা হলো স্বায়ত্তশাসন 98 ভাগ হয়ে গেছে, আর মাত্র 2 ভাগ বাকি। আমি প্রধানমন্ত্রী, সেই 2 ভাগের দায়িত্ব আমার, এটা একটা। দ্বিতীয়ত, জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতি সম্পর্কে বললেন যে পাকিস্তানের মতো রাষ্ট্র শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক না করে টিকে থাকতে পারে না। কারণ যদি আমরা এশিয়া আফ্রিকার অন্যান্য সদ্য স্বাধীন রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপন করে দুই যে বৃহৎ শক্তি সোভিয়েত ইউনিয়ন এবং আমেরিকা, তার মাঝখানে নিরপেক্ষ নীতি অনুসরণ করতে চাই, তাহলে সেটা হবে 0 + 0 + 0 = 0। তো এই প্রশ্নে শেষ পর্যন্ত মৌলানা ভাসানী মাইনরিটি হয়ে গেলেন, মানে আপনার কাকমারি সম্মেলনে। সেখান থেকে বেরিয়ে এসে তিনি ন্যাশনাল একটা যেটাকে ন্যাপ তৈরি করলেন, কিন্তু তার আগে একটা গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশন উনি ডাকলেন। এবং সেখানে পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের
বিখ্যাত নেতারা অংশগ্রহণ করেছেন। রূপমহল সিনেমা হলে এটার প্রথম সম্মেলন হলো এবং সেখানে এসছিলেন পশ্চিম পাকিস্তান থেকে সেই বিখ্যাত সীমান্তগামী খান আব্দুল গাফফার খান, এসছিলেন আব্দুস সামাদ আচাকচাই, এসছিলেন আব্দুল মজিদ সিন্দি, এসছিলেন খায়ের বক্স মারি, এসছিলেন গাউস বক্স বেজঞ্জো, এসছিলেন মিয়া ইফতেখার উদ্দিন এবং এইরকম পশ্চিম পাকিস্তানের বিশিষ্ট নেতা এবং পূর্ব পাকিস্তানের তো বেশিরভাগ বাম নেতারা তার সঙ্গে গেলেন। এই সম্মেলন উপলক্ষে কিন্তু তারা সম্মেলন স্থল আক্রমণ করে। তারপরে পল্টন ময়দানে যে জনসভা করা হয় সেই জনসভায় আক্রমণ হয় এবং সেই আক্রমণের ফলে খান আব্দুল গাফফারের খানের মতো একজন, যাকে সীমান্ত গান্ধী বলা হতো, তার মতো একজন শ্রদ্ধেয় নেতাকে আত্মরক্ষার জন্য মঞ্চের নিচে আশ্রয় গ্রহণ করতে হয়েছে। এবং এর পাশাপাশি আরও ছোটোখাটো অনেক ঘটনা আছে। আপনার 54 থেকে 57 সাল তৎকালীন পূর্ব পাকিস্তান অ্যাসেম্বলির বিভিন্ন ঘটনা, এই সব কিছু মিলিয়ে যে কোনোভাবেই হোক আজকে স্বাধীনভাবে বলতে হয় যে এই দলটার রক্তের মধ্যে যেন একটা অসহিষ্ণুতা আছে এবং এই অসহিষ্ণুতাই বোধহয় শেষ পর্যন্ত এই দলটার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আগামী দিনে যদি আওয়ামী লীগ এই অসহিষ্ণুতা এবং অন্যদেরকে সহ্য করতে না পারার যে মনোভাব, যে চরিত্র, সেটা বর্জন করতে না পারে, সেটা পরিত্যাগ করতে না পারে, আওয়ামী লীগের পক্ষে আবার দাঁড়ানো কঠিন হয়ে পড়বে। স্যার, আপনার এই মাসের শুরুতে 1 আগস্টে আমি আরেকটি লেখা পাচ্ছিলাম, তখন হচ্ছে ছাত্র আন্দোলন মানে একদম তুঙ্গে, সমানে পাখির মতো মারা যাচ্ছে, এবং সেই লেখাতে আপনি একটু উদাহরণ দিয়েছিলেন ইরাকের বিপ্লবের এবং বলেছিলেন যে কি ধরনের পতন হয়েছিল যখন সেখানে ইরাকি সেনাবাহিনীর প্রধান ব্রিগেডিয়ার আব্দুল করিম কাসেমের নেতৃত্বে একটা সামরিক অভ্যুত্থান হয়। এবং তারপর লেখাটা আপনি শেষ করেছেন এভাবে, ছোটবেলায় সাহিত্য পুস্তকের একটি প্রবন্ধে পড়েছিলাম, ভাবের যখন জোয়ার আসে খঞ্জগিরি লঙ্ঘন করে মুকও বাচাল হয়, তেমনি একটি সমাজে বিশাল পরিবর্তনের সময় এলে মানুষ অসাধ্য সাধন করতে সক্ষম হয়। আপনি কি ওই দিন বুঝতে পেরেছিলেন যে সরকার পতন হতে যাচ্ছে? অবশ্যই। এবং এটা বাংলাদেশের যে সরকার পরিবর্তনগুলো হয়, এক পাশে থেকে জনগণের আকাঙ্ক্ষা, জনগণের অভ্যুত্থান, আবার অন্য পাশে রাষ্ট্রযন্ত্রের মধ্যে জি, এক ধরনের পরিবর্তন বলতে আমি নতুন সেনাপতি আসলো, পুরান সেনাপতি গেল, এইসব ব্যাপার না। সেটা হচ্ছে আমাদের এখানে দেখা গেছে যে শুরু থেকেই বাংলাদেশ আর্মি এখানকার রাজনৈতিক পট পরিবর্তনে একটা বড় ভূমিকা রাখে। এবং আপনি এরশাদের সময় জানেন, তখন যখন এরশাদকে এই সেনাবাহিনী 9 বছর সহ্য করেছে, 9 বছর সাহায্য সহায়তা দিয়েছে, কিন্তু যখন দেখলো ইট ইজ আনবিয়ারেবল, আর দেওয়া যায় না, আচ্ছা, তখন এরশাদকে জানিয়ে দেওয়া হলো সেনাবাহিনীর পক্ষ থেকে, আমরা আর আপনার দায়িত্ব নিতে পারছি না। এরশাদ বুঝে গেলেন দি গেম ইজ ওভার এবং এরশাদ একেবারে কোনোরকম ঝামেলা না করে পদত্যাগ করলেন। হ্যাঁ, এবারও যেটা হয়েছে সেটা হচ্ছে, প্রথম দিকে মনে হচ্ছিল সেনাবাহিনী বোধহয় শেখ হাসিনার নির্দেশে নামছে মাঠে এবং তারা কারফিউ কার্যকর এবং করবে, সেনাবাহিনীর প্রধানের সাথে তো আত্মীয়তার সম্পর্ক ছিল। তো দেখুন, আত্মীয়তার সম্পর্ক দিয়ে দুনিয়ার সব কিছু বিশ্লেষণ বা বিচার করা খুব সঠিক হয় না অনেক সময়। স্যার, এবার আসলে প্রেক্ষাপটটা কখন বুঝে গেলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে, সরকার পতনের দিকে চলে যাচ্ছে? এমনিতে তো আমরা দেখছি যে এইখানে গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের সব পথ রুদ্ধ হয়ে গেছে এবং মানুষের মধ্যে এবং বিশেষ করে তরুণদের মধ্যে একটা চিন্তা এসেছিল যে আমরা ভোটার হলাম কিন্তু আজ পর্যন্ত আমরা ভোট দিতে পারলাম না, এটা একটা দিক। দ্বিতীয়ত হলো সীমাহীন দুর্নীতি এবং বড় বড় মেগা প্রকল্পের নামে যে সমস্ত প্রকল্পগুলো করা হয়েছে, আমরা এখন দেখলে বলবো যে এটা চোখ ধাঁধানো। কিন্তু আমাদের এই চোখ ধাঁধানো প্রকল্পগুলো করতে গিয়ে জনগণকে, জাতিকে কি ত্যাগ স্বীকার করতে হয়েছে। যে প্রকল্প 33% টাকা দিয়ে করা যেত, সে প্রকল্পের জন্য খরচ হয়েছে 100%। কাজেই সেই যে বাড়তি খরচ, সেটা কার পকেটে গেল, কোথায় গেল, এবং এর জন্য কিন্তু জাতি দেউলিয়া হয়ে গেল। আজকে আমরা মানে বিশাল ঋণের বোঝা আমাদের কাছে, এবং
এই ঋণ পরিশোধ করতে গেলে আগামী প্রজন্মকে অনেক কষ্ট করতে হবে, এবং এই ঋণ থেকে আমরা কিভাবে মুক্ত হব সেটা কিন্তু ইভেন অর্থনীতিবিদরাও খুব পরিষ্কারভাবে বলতে পারেন না। স্যার এখন এইটা একটা দিক। আরেকটা হচ্ছে আপনার অত্যাচার, অবিচার, গুম, খুন। দেখেন, পাকিস্তান আমল আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছি। পাকিস্তানকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত তীব্রতার সঙ্গে অপছন্দ করতাম, এবং যে কারণে আমি স্বাধীনতার বক্তব্য হাজির করলাম, এবং হাজির করতে গিয়ে সামরিক 22 মাস জেলও আদালতে খাটলেন। বিচার হলো, আমার জেল হলো, ব্যর্থদণ্ড হলো, অনেক কিছু হলো। তো সেই পাকিস্তান আমলেও আমরা গুম করে ফেলা, গ্রেফতার হওয়ার পর খবর পাওয়া যায় না, জানা যায় না কোথায় আছে বন্দী, এইরকম কোনো ঘটনা কিন্তু ঘটে নাই। মজার ব্যাপার হলো কি জানেন, আইয়ুব খানের আমলে যারা বিনা বিচারে আটক থাকতো নিরাপত্তা আইনে, জি। তাদেরকে খুব চমৎকার খাবার দাবার, চমৎকার কাপড় চোপড়, 6 মাস অন্তর জুতা পরিবর্তন, এইগুলো মানে রাজবন্দির মর্যাদা। রাজবন্দির মর্যাদা যেটাকে বলে সেটা দিত। এখন এর পেছনে একটা সাইকোলজি আছে, সেটা হচ্ছে আইয়ুব খান ভেবেছেন এই লোকগুলি এখন অলস জেলের মধ্যে আছে, ওরা খাওয়া দাওয়া করে হৃষ্টপুষ্ট হোক, ওয়েট গেইন করুক, এবং এর ফলে তাদের জেল থেকে বেরিয়ে আসার পরে তারা আর খুব বেশি আন্দোলন করতে পারবে না। সক্রিয়তা দেখাতে পারবে না। হ্যাঁ, অর্থাৎ সেই সময়ের রুলার্সদেরও এক ধরনের বুদ্ধি বিবেচনা ছিল, যেটা শেখ হাসিনার আমলে যে বুদ্ধি বিবেচনা সম্পূর্ণভাবে তিরোহিত হয়েছে। জাতিসংঘের একটা প্রাথমিক রিপোর্টে বলা হচ্ছে যে 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত এখনো পর্যন্ত 650 প্রাণ গিয়েছে। এবং আপনার একটা লেখায় একবার আপনি প্রশ্ন করেছেন সুকান্তর একটা কবিতার থেকে ধরে, যে অবাক পৃথিবী অবাক যে বারবার দেখি এই দেশে মৃত্যুরই কারবার, এবং প্রশ্ন রেখেছিলেন যে মৃত্যুরই কারবার দেখার জন্য কি বীরের রক্তস্রোত, মায়ের অশ্রুধারা প্রবাহিত হয়েছিল 71-এর মুক্তিযুদ্ধে। সেই 650 প্রাণের বিনিময়ে অনেকে যাকে বলছে দ্বিতীয় স্বাধীনতা, সেই দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে, এখনো পর্যন্ত সেখানে 21 জন দায়িত্বপ্রাপ্ত সদস্য রয়েছেন। আপনার পুরনো আরেকটি লেখার আমি রেফারেন্স ব্যবহার করতে যাচ্ছি, শিরোনাম হচ্ছে পরিবর্তনকামী নেতৃত্বকে হতে হবে ভবিষ্যৎ দ্রষ্টা, যেখানে আপনি লিখেছিলেন যেই সামাজিক শ্রেণী রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছে তাদের সম্পর্কে মার্ক্সের ভাষায় বলা যায় এদের নিজেদের ওপর আস্থা নেই, ঊর্ধ্বতনের প্রতি অসন্তুষ্ট, অধস্তনের সম্মুখে কম্পমান, উভয় পক্ষের প্রতি স্বার্থপর ও সেই স্বার্থপরতা সম্বন্ধে সচেতন, রক্ষণশীলদের কাছে বিপ্লবী এবং বিপ্লবীদের কাছে রক্ষণশীল। তো এই যে নতুন উপদেষ্টা পরিষদ, তারা আপনি যেটিকে বলছিলেন যে শ্রেণী রাজনীতিতে প্রাধান্য বিস্তার করে আছে, এবং সেই ধরনের একটা শ্রেণী রাজনীতি বা সেই ধরনের একটা রাজনীতি এই উপদেষ্টা পরিষদ কি পরিবর্তন করতে পারবে নাকি, এখনো পর্যন্ত আপনার কাছে কি মনে হচ্ছে? না, দেখুন, আমাদের এখানে যেটা হয়েছে, এই যেটাকে অগাস্ট বিপ্লব বলা হয়, জুলাই বিপ্লব বলা, সরি, সেইটা আমার দৃষ্টিতে বিপ্লব নয়। আচ্ছা, এটা হচ্ছে একটা বিশাল গণ অভ্যুত্থান। আচ্ছা, গণ অভ্যুত্থান যেমন 69 সালে হয়েছে। যেমন 69 সালে হয়েছিল। 69 সালে কি হয়েছিল? বিশাল গণ অভ্যুত্থান, 3 মাস ব্যাপী আন্দোলন চলছে। হ্যাঁ, 3 মাস ব্যাপী কিন্তু অনেক লোক মারা গেছে। তবে ওই 1 দিন 2 দিন অন্তর 3 দিন অন্তর এভাবে 18ই ফেব্রুয়ারিতে এসে আপনার যখন শামসুজ্জোহাকে হত্যা করা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তখন কারফিউ আরোপ করা হয়েছিল। রাতের বেলা লোকজন কারফিউ ভঙ্গ করে বেরিয়েছিল, এবং মেশিন গানের গুলি এড়াতে গিয়ে আর্মির, তারা সামনে মিছিলের সামনে করোগেটেড আয়রন শিট, ঢেউটিন ধরে তারা এগোচ্ছিল। এগুলোর কাহিনী বোধহয় কেউ লেখেও নাই, বলেও নাই। তো সেই দিন অনেক লোক নিহত হয়েছে, বেশিরভাগ বস্তির মানুষ, বেশিরভাগ গরিব মানুষ। তো এখন গণ অভ্যুত্থান, বিপ্লব, এগুলো যে কনসেপ্ট, এই কনসেপ্টগুলোর মধ্যে পার্থক্য আছে। গণ অভ্যুত্থানে এই ধরনের বিশাল অভ্যুত্থান হওয়ার পরে হয়তো একটা ক্ষমতাসীন সরকার যেটা থাকে সেটা বদলে যায়, তার পতন হয়, সে জায়গায় আবার নতুন ক্ষমতাসীনরা আসে, এই ঘটনাগুলো ঘটে। এবং গণ অভ্যুত্থান 1968 সালে ফ্রান্সে হয়েছিল। হ্যাঁ, যেই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন কোন ব্যান্ডিট, রুডি ডাটস্কি, এই সমস্ত, তাদেরকে রেড ডাটস্কি বলা হতো। যাই হোক, তো সেই অভ্যুত্থানে এসে শ্রমিক শ্রেণী ব্যাপকভাবে অংশগ্রহণ করে, কিন্তু ফ্রান্স যে ট্রেড ইউনিয়ন ছিল সিজিটি,
জি। তারা কিন্তু এই আন্দোলনকে সমর্থন করে নাই। কেন করে নাই? তারা ছিল সোভিয়েতপন্থী এবং সোভিয়েত ইউনিয়নের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি, ভূ রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে তাদের কাছে দ্যাগলের সরকার ছিল খুব পছন্দের সরকার। এর পরেও কিন্তু লক্ষ লক্ষ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে। দ্যাগল এক পর্যায়ে পালিয়ে গিয়ে জার্মানিতে যান। সেখানে একটা ফ্রান্সের ঘাঁটি ছিল, সামরিক ঘাঁটি ছিল। সেই ঘাঁটিতে সেখানে যে মিলিটারি অফিসার, সেই মানে সেখানে সামরিক প্রধান যে, তার সঙ্গে তিনি আলোচনা করেন, একটা চুক্তিতে পৌঁছান। চুক্তিটা হলো কি, আগে শাস্তি দেওয়া হয়েছিল সামরিক বাহিনীর কিছু অফিসারকে, এদেরকে ছেড়ে দেওয়া হবে, এর বিনিময়ে দ্যাগলকে আর্মি সাপোর্টটা দেবে। আর্মি সাপোর্টটা দিল, দ্যাগল মেনে নিলেন। তারপরে দ্যাগল 2 মাস পরে ইলেকশন করলেন। ইলেকশনে দেখা গেল দ্যাগলের বিরাট বিজয়। এত বড় অভ্যুত্থান, এত কিছুর পরে কোনো পরিবর্তন না। কিন্তু মানুষ মরেছে, মানুষ প্রাণ দিয়েছে, মানুষ রাজপথে নেমেছে। দস্তুর মতো যেটাকে বলা যায় যে গণ উত্থানের একটা মহাকাব্য রচিত হয়েছিল সেই সময়। তো এই গণ অভ্যুত্থানে এই ধরনের ঘটনাগুলো ঘটে। কিন্তু বিপ্লব যখন হয় সেখানে আপসাইড ডাউন হয়ে যায়, হ্যাঁ, ওভারটার্নিং এভরিথিং, সব কিছু উল্টে পাল্টে দেওয়া। হ্যাঁ, পুরনো রাষ্ট্রযন্ত্র থাকবে না, পুরনো আমলাতন্ত্র থাকবে না, পুরনো পার্লামেন্ট থাকবে না, পুরনো আইন কানুন থাকবে না, কিছুই থাকবে না। ফিডেল ক্যাস্ট্রো যেদিন কিউবাতে বিপ্লব করলেন, যিনি সফল হলেন, যেদিন ক্ষমতা নিলেন, তিনি কি বাতিস্তার কনস্টিটিউশন ধরে শপথ করেছিলেন? করেন নাই। এবং সম্পূর্ণ নতুনভাবে কিউবার ইতিহাস, কিউবার রাজনীতি লেখা হলো। সেটা আমরা পছন্দ করি কি না করি সেটা ভিন্ন বিষয়। বিপ্লবে কিন্তু এই ধরনের পরিবর্তন হয়। ভিয়েতনামে যে রেভলিউশন হয়েছে, হ্যাঁ, এত বছর ধরে যুদ্ধ করার পর, সেই রেভলিউশনে সেই কি বলে আগের রাজতন্ত্রের রেখে যাওয়া সংবিধান, বা ফরাসিদের রেখে দেওয়া সংবিধান, বা মার্কিনদের রেখে দেওয়া সংবিধান তারা রেখেছে, বজায় রেখেছে? রাখে নাই। চায়নাতে যখন রেভলিউশন হয়েছে বা সোভিয়েত ইউনিয়নে যখন হয়েছে, পুরনো কিছুই রাখা নেই। সেটা হইল যে স্টেট মেশিনকে ভেঙে দিয়ে নতুন স্টেট মেশিন তৈরি করা। আপনি নতুন আর্মি তৈরি করবেন, নতুন কি বলে পুলিশ প্রশাসন তৈরি করবেন, আমলাতন্ত্রও আপনি তৈরি করবেন, এবং সেই আমলাতন্ত্রের চরিত্র কী হবে সেটা নির্ধারণ করবেন, চেষ্টা করবেন আমলাতন্ত্রকে জনমুখী রাখার জন্য, পুলিশকে জনগণের সেবক হিসেবে রাখার জন্য। এই বিশাল পরিবর্তন, হ্যাঁ, এই যে আমি মার্কসের যে কোটেশনটা দিয়েছি, এইটা মার্কস প্রুশিয়ান বুর্জুয়াদের সম্পর্কে বলেছিলেন। প্রুশিয়া হচ্ছে এখনকার জার্মানির একটা অংশ, এবং প্রুশিয়ার বুর্জুয়ারা ছিল অত্যন্ত রক্ষণশীল। বলছে রক্ষণশীলদের নিকট বিপ্লবী, বিপ্লবীদের নিকট রক্ষণশীল। এটা কিন্তু আওয়ামী লীগের ব্যাপারেও খাটে। এরা পাকিস্তানি বুর্জুয়াদের প্রতি ছিল বিপ্লবী, আর বাংলাদেশের মেহনতি মানুষ, শ্রমিক, কৃষক, এদের কাছে ছিল রক্ষণশীল। এরা সেই জন্য রক্ষী বাহিনী দিয়ে দমন করতে হয়েছে। সেই চট্টগ্রামের যে কাহিনী, একদিনে 250 শ্রমিককে হত্যা করা, হ্যাঁ, এরকম অনেক ঘটনা কিন্তু শেখ মুজিবের শাসনামলে হয়েছে। এই উপদেষ্টা পরিষদ কি পরিবর্তন করতে পারবে নাকি, এবং তাদের কাজ এখন কি হওয়া উচিত? মূলত না, 1 নম্বর কথা হচ্ছে পরিবর্তন বলতে যদি আমরা সংস্কার বুঝি, সেটা নিঃসন্দেহে তারা আন্তরিক হলে তারা করতে পারবেন। কিন্তু সেই সংস্কারটাকে টেকসই করা যাবে কিনা, সাস্টেইনেবল করা যাবে কিনা, সেটা কিন্তু আরও অনেকগুলো শর্তের উপর নির্ভর করে। আচ্ছা, এই পরিবর্তন হওয়ার পর আমার যে প্রথম সাক্ষাৎকার নিয়েছিল যমুনা টেলিভিশন, সেখানে আমি বলেছিলাম যে তারা দায়িত্ব গ্রহণের পর তারা যেন বলে দেন যে তারা কি কি কাজ করতে চান, তাদের এজেন্ডাটা কি, এবং এইটা তারা করার জন্য যদি 7 দিন সময় নেন, 10 দিন সময় নেন, 2 সপ্তাহ সময় নেন, আমার আপত্তি নাই। তারপরেও তারা ভেবে চিন্তে নিজেদের মধ্যে ব্রেইন স্টর্মিং করে তারা বলুন যে এই কটা কাজ আমরা করতে চাই, এবং এর জন্য আমরা এতদিন সময় নিই। এইটা যদি তারা বলতেন, আমার মনে হয় খুব বুদ্ধিমানের কাজ হতো। মানুষ তার প্রত্যাশার যে পারদ, যেটা অনেক উপরে উঠে গেছে, সেটাকে তারা ভাবতো, চিন্তা ভাবনা করে যে না, আমার প্রত্যাশার পারদকে এত উঁচু করে লাভ নাই, এবং এখান থেকে আমি এই পর্যন্ত আশা করতে পারি। তো রবীন্দ্রনাথের একটা কথা আছে, যেখানে তোর সীমা রেখা সেখানে তুই দাঁড়াস এসে, যে করি তোর প্রভুর দেওয়া সেই করি তুই নিঃস্রে এসে। এখন আমাদের যে সীমারেখা, আমাদের বর্তমান অবস্থার যে সীমারেখা, সেই সীমারেখা অনুযায়ী কিন্তু আমাদেরকে চলতে হবে।
আমাদের প্রত্যাশাকে সাজাতে হবে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে সাজাতে হবে। সীমারেখার বাইরে গিয়ে আমরা কিছু ভাবতে পারি না। অন্যদিকে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তিনি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না। তো সীমা লঙ্ঘনও কিন্তু করা যাবে না। সীমা লঙ্ঘন করতে গেলে আবারও রক্তপাত, আবারও সমস্যার সৃষ্টি হবে, এবং বিনা প্রস্তুতিতে দীর্ঘদিনের প্রয়াস ছাড়া, দীর্ঘদিনের অনুশীলন ছাড়া সমাজ পরিবর্তন করতে গেলে কিন্তু খুব সমস্যা হয়। আমরা পৃথিবীর ইতিহাসে যতগুলো বড় পরিবর্তনের কাহিনী জানি, সেখানে কিন্তু দীর্ঘদিনের একটা অনুশীলন এবং চর্চা এবং ধীরে ধীরে অত্যাচারিত হওয়া, হওয়া, এই সব ঘটনাগুলো কিন্তু ছিল। তারপরে এক পর্যায়ে এসে একটা বিশাল ধাক্কা তারা সমাজে দিয়েছে, বা কি বলি সিস্টেমের উপর দিয়েছে। তো আমাদেরকে এই যে যারা আসছেন দায়িত্বে, এক নম্বর আমি আশা করব, আমি সেদিনও বলেছিলাম যে তারা হবেন দেশপ্রেমের কোষ্ঠী পাথরের পরীক্ষায় উত্তীর্ণ, তাদের দেশপ্রেম নিয়ে যাতে কোনো সন্দেহ না হয়। দ্বিতীয়ত, এই মানে যে বিশাল অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে যেন তারা নিজেদেরকে মিলিয়ে নিতে পারেন। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে মানুষ কি ভাবছে, সাধারণ মানুষ কি ভাবছে, সেই ভাবনাগুলোকেও যেন তারা যেটাকে বলে সংকলিত করে সেটার ভিত্তিতে তারা তাদের পদক্ষেপগুলো ফালানোর চেষ্টা করে। তো এই দিক থেকে আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের পুলিশ বাহিনীতে একটা সংস্কার, আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এটা দরকার। আওয়ামী লীগ আমলে 1,20,000 অতিরিক্ত পুলিশ নেওয়া হয়েছিল, এবং আমরা যেটা আওয়ামী লীগের চরিত্র জানি সেটা হচ্ছে এরা সবাই দলীয়, এবং এদের কাছ থেকে কোনো নিরপেক্ষ কিছু আচরণ আশা করা যায় না। তো এই অবস্থাতে আপনি কি করবেন সেটা আপনাকে ভাবতে হবে। প্রশাসনেও তো দলীয়করণ হয়েছে ব্যাপক মাত্রায়। তারপরে আপনি যেটা বলছেন যে আমলাতন্ত্রে দলীয়করণ, সেটা হয়েছে, এবং পোস্টিংয়ে দলীয়করণ, পদোন্নতিতে দলীয়করণ, সব কিছুতে দলীয়করণ হয়েছে। এই আমলাতন্ত্রেও একটা পরিবর্তন আনতে হবে। কাজটা কিন্তু খুব কঠিন, অনেক সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ না, আপনি সিদ্ধান্ত নেন, মানুষকে বলেন যে আমরা এটা করতে যাচ্ছি। আগে হলো আপনি কি করতে চান সেটা পরিষ্কার, কিভাবে করবেন সেটা পরিষ্কার করেন। যেমন পুলিশ নিয়ে আমার একটা চিন্তা ছিল যে দরকার লাগলে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে, পরিষ্কার অভিযোগ এনে, এমনিতে না, হ্যাঁ, করে তাদেরকে চাকরি থেকে ছাঁটাই করে দেওয়া, ছাঁটাই করে তারপরে হয়তো যদি মনে করেন কাউকে পেনশন দিয়ে দেবেন, দেন পেনশন, যদি মনে করেন কাউকে গোল্ডেন হ্যান্ডশেক দেবেন তা দেন, মানে একটা কিছু করেন। তার পাশাপাশি নিউ ব্লাড ইনফিউজ করতে হবে। এখন নিউ ব্লাড তো অনেক সময় লাগবে তাকে পুলিশ হিসেবে তৈরি করার জন্য, ট্রেন করার জন্য। এইখানে আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের একটা আনসার বাহিনী আছে, যেটা ব্যাটালিয়ন আনসার হিসেবে পরিচিত। এরা সশস্ত্র ট্রেনিংয়ে একেবারে এক্সেলেন্ট। এরা মেশিন গান চালাতে পারে, এরা LMG চালাতে পারে, এরা আরও অন্যান্য অস্ত্রশস্ত্র চালাতে পারে, এবং এটাকে মোটামুটি লাইন অফ ডিফেন্স হিসেবে তৈরি করা হয়েছে, এবং সংখ্যাও কিন্তু একটা বিশাল। এদের মধ্য থেকে একটা অংশকে আপনি নিয়ে আসেন। হ্যাঁ, এদেরকে নিতে গেলে যেই সমস্যাটা হবে সেটা হলো এরা পুলিশের যে নিয়ম কানুন, পুলিশ ল, পুলিশ অ্যাক্ট, এই সমস্ত ব্যাপারে বা বিভিন্ন অপরাধের তদন্ত করা, করা, এসব ব্যাপারে এদের হয়তো সেই জ্ঞানটা নাই। সেটা দেওয়ার জন্য 3 মাসের একটা ক্র্যাশ ট্রেনিং প্রোগ্রাম করে, যেই পুলিশ একাডেমিগুলো আছে, একাডেমি ছাড়াও পুলিশ ট্রেনিং ইনস্টিটিউট যেগুলো আছে সারা বাংলাদেশেই আছে, আপনি সেটার একটা ব্যবস্থা করেন, সেইভাবে চিন্তা করেন। আবার পুরনো যারা আছে, যারা দোষ করেছে, অন্যায় করেছে, তাদেরকে ফেস করতে বলেন, যে যেটা মানে করেছিল সাউথ আফ্রিকাতে নেলসন ম্যান্ডেলা করেছিল, যে তাদেরকে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, তারা তাদের পাপ স্বীকার করুক, যদি সত্যি তারা পাপ করে থাকে, অনুতপ্ত হোক এবং অনুতপ্ত হওয়ার প্রমাণ দেখাক, তারপরে তাকে আপনি দয়াশীল হয়ে আপনি বিবেচনা করে তাদেরকে নিতে পারেন। এই চিন্তাগুলি কিন্তু এই উপদেষ্টা পরিষদে কেউ বলবে বলে আমার মনে হয় না। হ্যাঁ, কিন্তু এগুলো আমার এমন বলতে পারেন যে আপনার তো উদ্ভট চিন্তাভাবনা, সেটাও বলতে পারেন, আমার আপত্তি নাই, কিন্তু আমি দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য এই কথাগুলো বলছি। স্যার, কিছুক্ষণ আগে আপনি বলছিলেন সীমা লঙ্ঘনের প্রসঙ্গ এসেছিল, তো এবারের 15ই আগস্টে আমরা কিছু অপ্রীতিকর ঘটনা দেখলাম। আমরা বললাম যে দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু স্বাধীনভাবে কেউ যখন শোক জানাতে যাচ্ছিল ধানমন্ডি 32 নম্বরে, তারা পারছিল না। তার আগের রাতে সেখানে ডিজে পার্টি হয়েছে,
বেশ কিছু অপ্রীতিকর ঘটনা হয়েছে, মোবাইল ফোন চেকের মতন ঘটনা হয়েছে, গাড়ি চেকের মতন ঘটনা তো অহরহই ইনফ্যাক্ট হচ্ছে এখন। হোটেলে হোটেলে দেখলাম কিছু কিছু শিক্ষার্থীদের একটা অংশ রেইডও দিচ্ছে। এই বিষয়গুলোকে কি আপনার কাছে মনে হয় না সীমালঙ্ঘন? হ্যাঁ, সীমালঙ্ঘন তো বটেই, কিন্তু তারা করছে আমাদেরকে কিভাবে, কোন এভাবে এখতিয়ারে? এভাবে বুঝতে হবে সব কিছুর, মানে একটা দেশে যখন বড় ধরনের পরিবর্তন হয়, এবারকার পরিবর্তনটা বড় ধরনের পরিবর্তন, এ নিয়ে কোনো না, কোনো দ্বিধা বা সন্দেহ নেই। সংশয় নেই। যদিও আমি বলছি যে এটা বিপ্লব নয়, আমি বলছি মহা অভ্যুত্থান। তো এইখানে যেটাকে বলা হয় যে বিপ্লবের পর অনেক কিছু হয়। বিপ্লবের পর, হ্যাঁ, একটা কথা আছে, রেভলিউশন কনজিউমস ইটস ওন সানস। হ্যাঁ, সেটা হচ্ছে এই সোভিয়েত রাশিয়াতে যেটা হয়েছে, বহু বিপ্লবী নেতা তাদেরকে দস্তুর মতো ডেথ সেন্টেন্স দিয়ে হত্যা করা হয়েছে। তো এই ধরনের ঘটনাগুলো কিন্তু ঘটে। আরেকটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই সামাজিক ওলটপালট যখন হয়, তখন মাও সেতুং একটা কথা বলেছিলেন, বিপ্লব ডিনার পার্টি নয়, বিপ্লব সূচিকর্ম নয়, বিপ্লব অত মার্জিত, অত কি বলে মসৃণ হতে পারে না। হ্যাঁ, তো এই জন্য এই ৬৯-এর আন্দোলনে আমি কি দেখেছি, আমরা তো একটা অর্গানাইজড লিডারশিপ আমাদের ছিল, আমাদের সাংগঠনিক স্ট্রাকচার সারা পূর্ব পাকিস্তানে ছিল। তারপরেও আমরা দেখলাম এক পর্যায়ে এসে গ্রামের কৃষকরা গরু চোরদেরকে ধরে জবাই করছে, একেবারে গলা জবাই করে দেওয়া, স্লটারিং যেটাকে বলে। তো কেন করছে? কারণ দীর্ঘদিন ধরে গরু চোররা গরু চুরি করতো। তখনকার গরিব কৃষকদের সবচেয়ে বড় সম্পদ ছিল একজোড়া হালের বলদ। যার সেটা আছে সে মোটামুটি গ্রামে একটু, যেটাকে বলা হয় মানে সম্মানিত একজন কৃষক, কিন্তু সে ওটার বিচার পাচ্ছিল না, গরু ফেরত পাচ্ছিল না। শেষ পর্যন্ত তারা নিজের হাতে আইন তুলে নেয়, এটা শুরু করে। এবং তখন কিন্তু পুলিশ নিষ্ক্রিয় হয়ে গেছে, পুলিশ কিন্তু আর প্রশাসনিক কাজে আসে না। হ্যাঁ, তখন মানে আমরা পুলিশকে বললাম যে আপনারা অ্যাক্টিভ হন এবং আপনাদেরকে আমরা সহযোগিতা করব। আমরা গ্রামে গিয়ে এই যেখানে যেখানে এসব ঘটনা ঘটছে সেগুলোকে আমরা মানুষকে বুঝিয়ে সুঝিয়ে এটা যাতে আর না করে সেটার ব্যবস্থা করব। সেটা হয়েছে। তো এবারও সেরকম কিছু হচ্ছে, কিন্তু তারপর যারা বোদ্ধা, যারা চিন্তাশীল মানুষ, তাদের দায়িত্ব হচ্ছে যে কিভাবে আবার চিন্তার শৃঙ্খলা ফিরিয়ে আনা যায়। আমি শৃঙ্খলা ফেলানো বলছি না, আমি কথাটা বলছি চিন্তার শৃঙ্খলা, আপনার ডিসিপ্লিন অফ থট, এটা ফিরে আসা। এবং দুর্ভাগ্য তো আমাদের বিশ্ববিদ্যালয়েরও তো পচন ধরেছে। সেখানে কিন্তু এইগুলোর চর্চার, এগুলো ছাত্রদেরকে বোঝানোর একটা বড় জায়গা ছিল। সেখানে সেমিনার হয়, হল আছে, আছে, খোলা জায়গায় আলোচনার ব্যবস্থা আছে, সবই আছে, কিন্তু সেগুলিকে ব্যবহার করা। তা আমার মনে হয় আমাদের বাংলাদেশের একটা বড়, মানে অনেক সম্পদের আমাদের অভাব, কিন্তু আমাদের একটা সবচেয়ে বড় সম্পদের অভাব, যেটাকে সোশ্যাল অ্যাসেট বলি আমরা, সেটা হচ্ছে যে নামকরা দার্শনিক, চিন্তাবিদ, এইরকম লোকের সংখ্যা একেবারেই হাতে গোনা, নেই বললেই চলে। তো একটা দেশ শুধু সায়েন্টিস্ট, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ডাক্তার, শুধু প্রশাসক দিয়ে চলতে পারে না। সমাজের আসল কাজটা, মগজের কাজটা যে করে তারা হচ্ছে দার্শনিক। স্যার, দার্শনিকের প্রসঙ্গ যেহেতু আনলেন, মাও সেতুংয়ের উদ্ধৃতি দিচ্ছিলেন, আপনারই একটা লেখা আমি মাও সেতুংয়ের আরেকটা উদ্ধৃতি পাচ্ছিলাম, যেখানে মাও সেতুং বলেছেন যেসব বুদ্ধিজীবী প্রকৃত বুলেটের কাছে আত্মসমর্পণ করেননি তারাই চিনি রাস্তরণ মাখা বুলেটের কাছে আত্মসমর্পণ করেছেন। এবং বুদ্ধিজীবীদের সম্পর্কে আপনার আরও কিছু লাইন পাচ্ছিলাম সম্প্রতি ওই লেখাটাতেই। আপনি বলেছেন যে একজনকে টকশোতে আপনি বলতে শুনেছেন যে শেখ হাসিনা নেতৃত্ব গুণে তার পিতাকে অনেক দূর অতিক্রম করে গেছেন। এবং শেষে আপনি লিখেছেন যে শেখ হাসিনার পদস্খলনের মূলে একদিকে যেমন রয়েছে দারুণ আত্মম্ভরিতা, অন্যদিকে রয়েছে এ ধরনের বুদ্ধিজীবীদের তোয়াজ, তোষামত। এ কারণেই তিনি মাত্রাজ্ঞান হারিয়ে ফেলেছিলেন, হয়ে উঠেছিলেন দুর্বিনীত লাগামহীন। তো বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে নিয়ে আহমদ ছফা লিখে গিয়েছিলেন বেশ কড়া কড়া লেখা। তো ওই বুদ্ধিজীবীরা মানে ওই পর্যায়ে চলে গেল কিভাবে, বা পদস্খলনটা হলো কেন? রাজসভার বুদ্ধিজীবী বলে একটা কথা আছে। চিরকাল সব সমাজে আপনার শাসক গোষ্ঠীর তোয়াজ তোষামত করে, শাসক গোষ্ঠীর সব কাজকে ভালো বেশ বেশ বলে, এইরকম বুদ্ধিজীবী চিরকাল সব সমাজে ছিল। তা এখন প্রশ্ন হচ্ছে, সত্যিকার
জেনুইন বুদ্ধিজীবী, খাঁটি বুদ্ধিজীবী, তিনি কিন্তু সমাজকে পথ দেখাবেন, পরিবর্তনের পথ দেখাবেন। অন্যায়, অনিয়ম, অসামঞ্জস্য যা কিছু আছে সমাজে সেগুলো তুলে ধরবেন। হ্যাঁ, এমনকি সূক্ষ্মাতি সূক্ষ্ম যেসব প্রশ্নগুলো সমাজে আসে সেগুলো সম্পর্কেও তারা কথা বলবেন। তো এই যে মাও সেতুং যেটা বললেন যে উনি চীন বিপ্লবের ইতিহাস থেকে এই কথাটা বলেছিলেন এবং কালচারাল রেভলিউশনের সময় এই কথাটা বলেছিলেন। আচ্ছা, সেটা হচ্ছে চীন বিপ্লবের সময় দেখা গেছে অনেক বুদ্ধিজীবী সেই বিপ্লবে সমর্থন দিয়েছে, এমনকি যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাদের তো প্রায় 30 বছরের লড়াই, একদিন দুদিনের লড়াই না। এবং সেই লড়াইয়ের মধ্যে ওরা, যেটাকে আমরা বাংলায় বলি পোড় খাওয়াতে পরিণত হয়েছে। কিন্তু যখন ক্ষমতা আসলো, ক্ষমতার আরামায়াস আসলো, আর যুদ্ধ নাই, আর কাউকে মোকাবেলা করতে হচ্ছে না। হ্যাঁ, কি বলে এটাকে, বলে অ্যাজ ইউজুয়াল চলছে, দিনগত পাপক্ষয় হচ্ছে। তো এই অবস্থাতে বুদ্ধিজীবীদের মধ্যে স্খলন আসলো। স্খলনটা কি? তারা রিয়েল বুলেটের কাছে আত্মসমর্পণ করে নাই, কিন্তু চিনির আস্তরণ মাখা বুলেটের কাছে আত্মসমর্পণ করেছে। সেটা কীরকম? চিনির আস্তরণ মাখা বুলেটটা কীরকম? সুযোগ সুবিধা, বিলাসিতা, একটু ভালো জীবন যাপন করা, একটু আরামায়েশে থাকা, একটু ভোগ বিলাসে থাকা এবং এটার সুযোগ গ্রহণ করা, বা একটু ক্ষমতার স্বাদ পাওয়ার পরে সেটার অপব্যবহার শুরু করা। হ্যাঁ, মানে এটা যে অন্যায়, এটা যে ঠিক না, এটা তারা ভুলে যান। মুসলিম লীগ আমলে যুক্তফ্রন্টের সময় একটা গান ছিল, বিলাতে যাইয়া আমাদের নেতারা নাকি দেন বল ড্যান্স, ভোগ বিলাসের বন্যায় ভাসে হারায় কমন সেন্স। এই পাকিস্তান আন্দোলন যারা করেছে তারা কি ছিল? মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, এইরকমই তো ছিল এরা, এর বেশি কিছু তো ছিল না। এবং এরা সিগারেট খেত না, বিড়ি খেত। এবং পাকিস্তান আন্দোলনের স্লোগান ছিল, হ্যাঁ, হাত মে বিড়ি মুহ মে পান লাড়কে লাঙ্গে পাকিস্তান। ওই বিড়ি খাওয়া পান খাওয়া লোকগুলাই পাকিস্তান আন্দোলন করেছে। কিন্তু আবার তারা যখন ক্ষমতায় গেল, ওই যে কবিতা লেখা হলো, ভোগ বিলাসের বন্যায় ভাসে হারায় কমন সেন্স। এখন বাংলাদেশের বুদ্ধিজীবীদের সেই অধঃপতন হয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। স্যার, এবার একটু অর্থনীতির প্রসঙ্গে চলে আসতে যাচ্ছিলাম। আপনার মূল্যস্ফীতির কালে জীবনযাত্রা একটি লেখা ছিল গেল বছর, যদিও আমার কাছে মনে হলো যেহেতু এখনও এই লেখা প্রাসঙ্গিক, এই জন্য আমি সেখান থেকে কোট করছি। আপনি বলেছেন যে গত কয়েক বছরে ব্যাংকগুলো থেকে বড় অঙ্কের অর্থ সরিয়ে নিয়েছে এক শ্রেণীর ব্যক্তি, যারা এই ঋণ আদৌ ফেরত দেবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। এবং সম্প্রতি আমরা জানতে পারলাম এই সরকার পতনের পরে যে তারা কি পরিমাণে লুটপাট করে গিয়েছে। তো এই যে ক্রোনি ক্যাপিটালিজমের যে আমাদের একটা ইকোনমি, এইটাই কি আসলে বাংলাদেশের নিয়তি? এটার কি পরিবর্তন করা সম্ভব না? খুব কঠিন। কিন্তু মুশকিলটা হয় কি, যে আপনার এখানে একটা আমি দেখছি আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতার থেকে, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, রক্তপাতও হয়েছে, অনেক বড় মাপের রক্তপাত হয়েছে, শেখ মুজিবের মতো নেতাকেও খুন করা হয়েছে। কিন্তু সামহাও রাদার ঘুরে ফিরে সেই পুরনো কাহিনী, সেটাকে আমি বলছি রিনিউয়াল অফ দি ওল্ড অর্ডার, অর্থাৎ পুরনো ব্যবস্থাই আবার নবায়িত হচ্ছে। তো এইটা আমাদের একটা, এইখানেও আমাদের একটা চিন্তার জায়গা আছে যে না বলতে হবে, পুরনো ব্যবস্থাকে আর না, আমাকে নতুন ব্যবস্থা সৃষ্টি করতে হবে। নবায়িত করা চলবে না, নতুনভাবে জিনিস সৃষ্টি করতে হবে, এই কাজটা করতে হবে। তাই কথাটা হলো যে ক্রনি ক্যাপিটালিজম যখন একটা দেশের তৈরি হয়, সেটা কিন্তু খুব সহজে যায় না। ক্রনি ক্যাপিটালিজমের মূল কথাটা হচ্ছে, বাংলাদেশে যেটা ক্রনি ক্যাপিটালিজমও বলা যাবে কিনা সন্দেহ। ক্রনি ক্যাপিটাল হচ্ছে শাসক গোষ্ঠীর আত্মীয় স্বজন, কাছের লোক, এদেরকে সুযোগ সুবিধা দিয়ে, প্যাট্রোনেজ দিয়ে আপনি করলেন, তাদেরকে বড় লোক বানিয়ে দিলেন। হ্যাঁ, এটাকে বলে ফাস্টার্ড ক্যাপিটালিজম বা ক্যাপিটালিজম অফ প্যাট্রোনেজ। হ্যাঁ, বা আপনি ক্রনি ক্যাপিটালিজম আপনি বললেন, সেটা করে বলতে পারেন। কিন্তু আমাদের এইখানে যেটা হয়েছে, কয়েকটা হাউস তৈরি হয়েছে, 5-6-7টা হাউস, যারা কিন্তু সম্পদের টোটাল কনসেন্ট্রেশন করে বসে আছে। হ্যাঁ, তো এদেরকে রাশিয়াতেও এরকম একটা অবস্থা হয়েছে, অলিগার্ক। হ্যাঁ, অলিগার্ক। তো আপনি যাদের নাম বলবেন, যারা ব্যাংক থেকে টাকা নিয়েছে, দে আর অল অলিগার্কস। তাহলে তো শেখ হাসিনার আত্মীয় না, রক্তের সম্পর্ক আছে বলে আমার জানা নাই, কিন্তু সামহাও
তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেই তো তারা এই লুটপাটগুলো করেছে। তো এইটার পতনের জন্য, এটাকে করার জন্য ইভেন আপনি সোশ্যালিস্ট না হয়েও, কমিউনিস্ট না হয়েও, মার্কসিস্ট না হয়েও আপনি করতে পারেন। সেটা হচ্ছে সাউথ কোরিয়াতে এটা হয়েছিল, যেই ঘটনার পরে সাউথ কোরিয়া কিন্তু রিয়েল ডেভেলপমেন্টের দিকে গেল আচ্ছা এবং এখন সাউথ কোরিয়া বিশ্বের একটা অন্যতম উন্নত রাষ্ট্র। সেটা হলো কি, একজন মিলিটারি ডিক্টেটর, নামটা আমি এখন এই মুহূর্তে মনে করতে পারছি না, আমি সরি, সেটা হলো একটু গুগল দেখলে এটা বেরিয়ে যাবে। সেটা হলো উনি পাওয়ারে আসার পর সব এই ধরনের ক্যাপিটালিস্টদেরকে বাঁধলেন। তারপরে বেঁধে কিছু উত্তম মধ্যমও দেওয়া হলো, কিছু চাপ সৃষ্টি করা হলো, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে হুমকি দেওয়া হলো। তারপর তাদেরকে বললেন যে যা করেছো মাফ করে দিলাম, কিন্তু তোমাকে এখন থেকে ব্যবসার নিয়ম, ক্যাপিটালিজমের যে নিয়ম, যেটাকে ড্রাইভ, ইনিশিয়েটিভ, রিস্ক টেকিং বলে, সেইটা করে তোমাকে ব্যবসা করতে হবে, করতে হবে। এই যে আমরা খুব বড় নাম করা কোরিয়ান ফার্মের নামগুলো শুনি, হুন্দাই বলেন বা অন্যান্য, এরা কিন্তু পালিয়ে গেছিল, তারপর তাদেরকে বিদেশ থেকে ডেকে নিয়ে আসছে, এনে তাদের উপর চাপ প্রয়োগ। এরপরে ওরা একটু শুদ্ধ হলো, তাদের হাতে অলরেডি পুঁজি ছিল। তারপরে হলো এই মানে ভালো পুঁজিবাদ আর খারাপ পুঁজিবাদ, এর মধ্যে পার্থক্যটা হচ্ছে ভালো পুঁজিবাদে আপনি পুঁজিবাদের যেসব নিয়ম কানুন, হ্যাঁ, সেই আপনি কর পরিশোধ করবেন, আপনি অতিরিক্ত মুনাফা করবেন না, আপনি মনোপলি ক্রিয়েট করবেন না, আপনি ফ্রি মুভমেন্ট অফ গুডস অ্যান্ড ক্যাপিটাল আপনি করবেন। এই সব কিছু মেনে যদি আপনি ব্যবসা বাণিজ্য করেন, দ্যাট ইজ গুড ক্যাপিটালিজম। দ্যাট ইজ গুড ক্যাপিটালিজম। আমি বাংলাদেশে যদি গুড ক্যাপিটালিজম করার মতো একটা অবস্থা তৈরি হতো, তাহলে আমি ওই যেটাকে বললাম যে বিপ্লব মনে হচ্ছে না, কিন্তু সেটাকেও আমি বিপ্লব বলতাম। যে এই রকম পচা ঘুণে ধরা, যেটাকে বলা হয় লুম্পেন ক্যাপিটালিজম, লুটেরা ক্যাপিটালিজম, তার পরিবর্তে আমরা একটা সত্যিকারের ভালো ক্যাপিটালিজম করতে পারতাম। তাহলে সেটাকেও আমি কিন্তু বিপ্লব বলে বলতাম। আমাকে মনে করার কোনো কারণ নাই। মার্ক্সবাদ আমি মনে করি যে এটা মানে অত্যন্ত উন্নত মানের একটা বিজ্ঞান। আপনি কি জানেন ওই সময় মার্ক্স পৃথিবীতে গ্লোবালাইজেশন হবে সেটা প্রেডিক্ট করেছিলেন, সেটা নিয়ে লিখেছিলেন ওই সময়। তখন মাত্র পুঁজিবাদ উঠছে, তার উত্থান ঘটছে। আবার এটাও বলেছিলেন যে তারা এই গ্লোবালাইজেশন, বিশ্বায়নের পথে বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে বাধা সৃষ্টি করবে। আচ্ছা, এখন আমেরিকা যে বিভিন্ন দেশের উপর স্যাংশন আরোপ করে, বাণিজ্য বাধা তৈরি করে, চায়না থেকে ইম্পোর্ট নিয়ে তারা সেখানে শুল্ক 35% করার কথা বলে, এইটা তো ফ্রি ক্যাপিটালিজমের চরিত্র না। যেটা শুরু হয়েছিল ওয়াশিংটন কনসেনসাসের পরে, যে ট্রেড লিবারালাইজেশন, শুল্ক বাধা থাকবে না, হ্যাঁ, তার মাধ্যমেই কিন্তু গ্লোবালাইজেশনটা আসলো। কিন্তু সেই গ্লোবালাইজেশনকে কিন্তু এখন বাধাগ্রস্ত করা হচ্ছে। তো এটাই সমাজ ব্যবস্থা। স্যার, আমরা আলোচনার একদম শেষের দিকে চলে এসেছিলাম, একটু আপনার ব্যক্তিগত জীবনে চলে আসতে চাচ্ছিলাম। কমরেড মুজাফফর আহমেদ আপনার নানা, এবং আমি আপনার একটা সাক্ষাৎকারে পড়ছিলাম যে তিনি বলেছিলেন যে বংশের মধ্যে একমাত্র আমিই তার রাজনৈতিক আদর্শ ধরে রেখেছি। তো তার সাথে সম্পর্কটা কেমন ছিল? মানে দেখা তো নিশ্চয়ই হয়েছিল 72-এ? দেখা হয়েছে, দেখা হওয়ার সুযোগ ছিল না। পাকিস্তান হওয়ার পরে তখন আমি শিশু, আচ্ছা, আমার জন্ম 45 সালে। তো তখন তিনি এই তৎকালীন পূর্ব পাকিস্তানে এসেছিলেন এবং দুই একটা জায়গায় জনসভা, আলোচনা সভা, এগুলোতে কথাবার্তা বলেছিলেন। এরপরে পাকিস্তান সরকার তখন ছিল তীব্র কমিউনিস্ট বিরোধী এবং কমিউনিস্ট পার্টিকে বেআইনি তারা ঘোষণা করেছিল এবং তাকে বলেছিল, যেহেতু উনি খুব রেসপেক্টেড নেতা ছিলেন, তাকে জেলে আটকায়নি, তাকে বলছে বাবা ভালোই ভালোই তুমি ওই কলকাতা চলে যাও, মানে ওইদিকে চলে যাও। তো তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে কিন্তু কলকাতায়, এবং উনি অনেক ধরনের কাজ করেছেন, সাহিত্য করেছেন, পত্রিকা বের করেছেন, আন্দোলন করেছেন, কারাবরণ করেছেন, কনস্পিরেসি কেসের আসামি হয়েছেন, তিনি যক্ষ্মায় আক্রান্ত হয়েছেন, আবার সুস্থ হয়েছেন, অনেক কিছু। তো তার সঙ্গে আমাদের যে চিঠিপত্র বিনিময়, সেই চিঠিপত্র বিনিময়টা হতো
অনেকটা বেনামে বলতে পারেন, একটা ছদ্মনাম ব্যবহার করে আমরা চিঠি লিখতাম, তার আবার জবাব দিতেন। তার হাতের লেখাগুলো ছিল একেবারে মুক্তোর মতো, এবং ওই হাতের লেখা দেখে আমি আমার নিজের হাতের লেখা মস্কো করার চেষ্টা করলাম। আর তিনি কিন্তু সব আত্মীয় স্বজন কে কোথায় আছে না আছে সেই খোঁজখবর রাখতেন, যদিও এই সীমান্তের ব্যবধানের জন্য দেখা সাক্ষাৎ হওয়াটা কঠিন ছিল। বাংলাদেশ উত্তরকালে 72 সালে তিনি আসেন নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করা এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা, তার ভক্ত অনুরক্ত যারা আছে। তো তেজগাঁ এয়ারপোর্টে তখন আসলেন উনি। তো ওনাকে জিজ্ঞাসা করলাম কিভাবে আসলেন, কেমনে আসলেন। কয় মুজিব তো আমাকে আসতে দিতে চাইছিল না, কিন্তু পরে কিছু কথাবার্তা হওয়ার পরে আমাকে আসতে দিল। তো দেখেন, পাকিস্তান গেল, আসতে পারলেন না উনি, বাংলাদেশ হলো, তারপরেও ওনার আসার পথে কিন্তু নানান প্রতিবন্ধকতা। তিনি এখানে কিছুদিন ছিলেন, এবং ওই যে বললেন এই কথাটা, যেটা এটা ওই রণকে উনি বলেছিলেন, ওই যে হায়দার আকবর খান রণকে। আচ্ছা। যে আমি তখন জেলে, তখন প্রচার হয়ে গেছে যে আমাকে হত্যা করা হয়েছে জেলখানায়, আর পাকিস্তান আর্মি আমাকে হত্যা করেছে। এবং এই খবরটা তারেক আলী পেয়ে যান, এবং তারা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য সংস্থার কাছে তুলে ধরেন ব্যাপারটা। এর ফলে এহিয়া খানের উপর একটা চাপ আসে, ফলে অন্তত তারা এই কিছু করা, এই ধরনের কিছু করা সেভাবে হয়তো তারা করে নাই, যে কোনো কারণেই হোক, তাদের মনের মধ্যে কী ছিল সেটা তো আমার জানার কথা না। তো সেই জন্য উনি উদ্বিগ্ন ছিলেন, রণকে জিজ্ঞাসা করেছিলেন যে ও কেমন আছে, কোথায় আছে, ইত্যাদি ইত্যাদি। তো যেহেতু উনি শুনেছিলেন ওকে মেরে ফেলেছে ইত্যাদি, তারপর তো আসেন, দেখা সাক্ষাৎ হলো, সব কিছু হলো, সেটা একটা অনেক আনন্দঘন একটা ব্যাপার। তো তাকে ইসলামিক ফাউন্ডেশনের সম্বর্ধনা দেওয়া হলো ওখানে, তখন তো হল টল ছিল না, তো ওখানে একটা ছোট হল ছিল, সেখানে দিল। তো সেখানে এক ভদ্রলোক তাকে প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে বাংলাদেশের এই স্বাধীনতা সম্পর্কে আপনার বক্তব্য কী। তো উনি বললেন, আপনারা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়েছেন মাত্র। আমি যতটুকু জেনেছি যে শিক্ষকতায় আপনার আসবার কথা ছিল না, ডক্টর ইউনুস নাকি একরকম জোর করে আপনাকে নিয়ে এসেছিলেন, মানে এখন যে প্রধান উপদেষ্টা। হ্যাঁ, সেটা সত্য কথা। তখন ডক্টর ইউনুস যেটা করেছেন সেটা হলো চিটাগং ইউনিভার্সিটি থেকে কি বলে অ্যাপ্লিকেশন, তখন অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে, অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসা, আমার বাসায় পৌঁছে দেওয়া, তাড়াতাড়ি এটা ফিল আপ করে পৌঁছে দেবেন, সাবমিট করবেন। তারপরে আবার যখন ইন্টারভিউ কার্ডের ব্যাপার আসছে সেটা নিয়েও উনি আসছেন, আবার নিয়ে গেছেন। উনি চিটাগাং ইউনিভার্সিটির ইকোনমিক্স ডিপার্টমেন্টটাকে ভালো একটা ডিপার্টমেন্ট হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী প্রতিভা আছে যাদের, তাদেরকে তিনি জড়ো করতে চেয়েছেন, যেটা এর আগে অত্যন্ত দুর্বল ছিল। আবুল ফজল সাহেব ছিলেন তখন ভাইস চ্যান্সেলর, তো তিনিও চেয়েছিলেন ইকোনমিক্স ডিপার্টমেন্টটা চমৎকারভাবে গড়ে উঠুক। আবুল ফজল সাহেবও আমাকে পছন্দ করতেন। একটা তো হলো 69-এর রাজনীতি, সেটা আরেকটা হলো যে কবি আব্দুল কাদির তার বন্ধু, আর আব্দুল কাদির হচ্ছেন আমার খালু। তো এই সব কারণে একটা চেনা জানার একটা ব্যাপার ছিল। মজার ব্যাপার কি, যেটা আনিসুজ্জামানের যে আত্মজীবনী, ওখানে দেখলাম যে লেখা হয়েছে যে উনি যেদিন ভাইস চ্যান্সেলর থেকে শিক্ষা উপদেষ্টা হলেন জিয়াউর রহমানের, তখন উনি দায়িত্ব ত্যাগ করবেন, দায়িত্ব ত্যাগের আগে 2-1টা ফাইল সই করে যেতে চান, তার মধ্যে একটা ফাইল নাকি আমাকে অ্যাডহক অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার একটা ব্যাপার ছিল। এটা আমি জীবনে কোনোদিন জানতাম না, আনিসুজ্জামানের আত্মজীবনী পড়ার পরে আমি জানলাম। তো এইটা মানে তখন আনিসুজ্জামান নিষেধ করলো যে আপনার উচিত হবে না এগুলো করা এখন, যেহেতু আপনি অ্যাডভাইজার নিযুক্ত হয়েছেন। সেটা পরে রেগুলার ওয়েতে মানে ইন্টারভিউ দিয়ে করে স্বাভাবিক নিয়মেই আমি বললাম। বাই দ্যাট টাইম আমার প্রচুর লেখালেখি আমার হয়ে গেছে সে সময়। আচ্ছা স্যার, আমি আপনার একটা ইন্টারভিউতে পড়ছিলাম যে আপনি বলেছেন আমার আক্ষেপ একটাই, যেভাবে চিন্তা করেছি সেই বাংলাদেশটা হলো না। এরপরও গেল 15 বছর ধরে আপনি আরেকটা লেখা আপনি লিখেছেন, যেখানে বলছেন যে সমাজে স্রোতের বিপরীতে সাঁতার কাটা খুব সহজ নয়, স্রোতের বিরুদ্ধে যারা সাঁতার কাটার চেষ্টা করে তাদের বিপদের সম্মুখীন হতে হয়। এরপরও গেল 15-16 বছর এই শাসন আমলটাতে আপনি স্রোতের বিপরীতে সাঁতার কেটেছেন, কিভাবে পেরেছেন সেটা? মানে এমন কোনো দিন যেত না যখন আমার মনে হয়নি আমার লেখালেখির জন্য, আমার কথার জন্য আমি গুম হয়ে যেতে পারি। অনেস্টলি বলছি, সত্যিকার বলছি। আমার এটাও মনে ভরসা ছিল যে আমি তো তেমন অপরিচিত মানুষ নই, আমাকে গুম করে হজম করা এটা একটু অন্যদের তুলনায় একটু কঠিন হবে। হ্যাঁ,
কিন্তু তারপরেও আমি ওইভাবে পাবলিক লাইফ দীর্ঘদিন মেনটেন করি না। জনসমক্ষে সেভাবে হাজির হওয়া, হইচই করা, এগুলোর মধ্যে আমি খুব একটা নাই। আমি লেখালেখি করি, বই পড়ি, এইভাবেই আমি এখনকার সময়টা আমি কাটাই। তো নিঃসন্দেহে এই 15 বছর স্রোতের বিরুদ্ধে চলা বেশ কঠিন ছিল। এমনকি এরশাদের সময়ও বেশ কঠিন ছিল, তখনও প্রচুর সেমিনার সিম্পোজিয়াম করেছি। তারপরে মুজিব আমলও তো বেশ কঠিন ছিল। আমাকে হাত দেখে, আমি তো হাত গণনায় বিশ্বাস করি না, হাত দেখে বোধহয় কে জানে কি কাউসার বা কেউ হবে, সে বলছিল যে আপনি তো রাজনীতি ছেড়ে দেবেন। আচ্ছা, 1 নম্বর। 2 নম্বর হলো যে আপনাকে এমন বিপদ আসতে পারে আপনার জীবনে যে আপনার জীবন রক্ষার জন্য নদী সাঁতরে আপনাকে পার হতে হবে। হ্যাঁ, তো সক্রিয় রাজনীতি করব না, এইটা সত্য প্রমাণিত হয়েছে। নদী সাঁতারের ব্যাপারটা এখনো আসে নাই, কিন্তু সাঁতারের সম্ভাবনাটা রয়ে গেছে, এইটা একটা। আর একটা হচ্ছে যে আমি যদি আরও কিছুদিন বাঁচি, আমি সমাজকে কিছু মানে পজিটিভলি কিছু কিছু নির্দেশনা দেওয়া, যেটা করা এবং সেটার জন্য বুদ্ধিবৃত্তিক যত কিছু করা, সেটা আমি করে যাব। এটাই আমার মানে শেষ কথা। এবং এইটুকু যদি আমি করে যেতে পারি, তাহলে আমি মনে করব আমার জীবন সার্থক হয়েছে। প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আরও কিছুক্ষণ আপনার সাথে কথা বলতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগতো, তবে আজকে অনুষ্ঠানটা যদি অনুমতি দেন এখানে শেষ করতে যাচ্ছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। দর্শক, আপনারা আমাকে স্মরণ করেছেন, আমাকে খুব বেশি লোক স্মরণ করে না। তো এইখানে ঈশ্বর গুপ্তের কবিতা, স্মরণ স্মরণ মাত্রেই আজ্ঞাকারী যার, মানুষ তারই বলি মানুষকে আর। স্যার, আজকে অনুষ্ঠানটা এখানে তাহলে শেষ। ধন্যবাদ আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ অনুষ্ঠানটি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।